অমিত শাহ কলকাতায় এলেন এবং পিওর ঢপবাজি করে চলে গেলেন। লাগাতার মিথ্যা কথা বললেন, সাংবাদিকদের প্রশ্নের কাছে হোঁচট খেলেন। আবার সেই সব সাংবাদিক যারা কোট আনকোট গদি মিডিয়া বলেই পরিচিত, সেই গদি মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের কাছে হোঁচট খেলেন। কাউকে বললেন আপনার কি বৌদির কথা মনে পড়ছিল, কাউকে বললেন আপনি বাংলার কথা ভাবুন, দেশের কথা ভাবতে হবে না। এরকম নানাভাবে নানা প্রশ্ন এড়িয়ে গেলেন। একমাত্র বর্তমান কাগজের প্রশ্নে, মানে একদম প্রথম প্রশ্নেই অমিত শাহ খেলেন হোঁচট। তার আগে তিনি প্রায় 26-27 মিনিট ধরে মানে ঘুষপেটিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়, ভ্রষ্টাচার এবং ভয় দেখানোর রাজনীতি ইত্যাদি অনেক কথা বললেন। আজকে আমরা থার্ড আইতে অমিত শাহের যে শাহী ঢপবাজি তাই নিয়েই করবো আলোচনা। নমস্কার, সুপ্রভাত। বছরের শেষ দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে। দেখুন, অমিত শাহ এলেন, প্রায় 26 মিনিট ধরে তিনি নিজের বক্তৃতা করলেন। তারপর হাতে গোনা কয়েকজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিলেন। একমাত্র বর্তমান কাগজ ছাড়া বাকি সব সাংবাদিকেরাই মোটামুটি গদি মিডিয়া বলে পরিচিত, আপনারা জানেন। এবং বর্তমানে সাংবাদিকের প্রথম প্রশ্নের জবাবেই হোঁচট খেলেন। আমরা সবকিছু দেখিয়ে তারপর বলবো। আপনাদেরকে শুধুমুধু স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢপবাজ বলা এটা আমাদের কাজ না, কিন্তু তিনি রীতিমতো ঢপবাজি করে গেলেন। তার আগে বলি, তিনি তার নিজের বক্তৃতা, সাংবাদিক সম্মেলনে তিনি যে প্রথম বক্তৃতা রাখলেন, তাতে অধিকাংশ ক্ষেত্রেই ছিল ঘুষপেটিয়া কথাটা। ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারী। তিনি বলছেন যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, তাই ফেন্সিং করা বা কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। ত্রিপুরায় নাকি অনুপ্রবেশকারী ঢুকছে না, আসামে নাকি ঢুকছে না, ঢুকছে নাকি শুধু পশ্চিমবাংলায়, এবং পশ্চিমবাংলাটায় নাকি ঘুষপেটিয়া পুরো ছেয়ে গিয়েছে। একদম মাস্টার ব্লান্ডার করে গেলেন। এসআইআর তো চলছে, এরপর এসআইআর এর পরে জানা যাবে কত ঘুষপেটিয়া ঢুকেছে, কত বাংলাদেশি আছে, কত বাংলাদেশি মুসলমান আছে, আর কত রোহিঙ্গা আছে। এটা আমরা তখনই দেখতে পাবো। এটা একটা মাস্টার ব্লান্ডার করে গেলেন অমিত শাহ। এবং পাশে বসিয়ে কাকে? শান্তনু ঠাকুর, পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী, পাশে বসিয়ে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, সকলকে পাশে বসিয়ে গালগপ্প দিয়ে চলে গেলেন। আর বাঙালিও তাতে ভুলে গেল। দুই তৃতীয়াংশ আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে। মনে আছে আপকি বার 200 পার, তারপরে 77-এ গিয়েই সব হার। এবারও কিন্তু ওই 2/3 বলে মানে তারা কত অংশ পাবেন তারা নিজেরাও জানেন না। বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফাম্বল করলেন, ভুলভাল বললেন, ব্যক্তিগত জায়গায় চলে গেলেন, সাংবাদিকদেরও ব্যক্তিগত জায়গায় চলে যাচ্ছেন। ভাবুন অমিত শাহের এই দশা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই দশা। তিনি শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে নারদা, রোজ ভ্যালি ইত্যাদি ইত্যাদি অনেক কাণ্ডে, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, কুণাল ঘোষ পর্যন্ত চলে এলেন। অথচ পাশে বসে থাকা শুভেন্দু অধিকারীকে দেখতেই পেলেন না, যাকে টেলিভিশনের পর্দায় তাদের পার্টি অফিস থেকে সম্প্রচার করা হয়েছিল শুভেন্দু অধিকারী কিভাবে খবরের কাগজে মুড়ে টাকা নিচ্ছেন। শুভেন্দু অধিকারীকে দেখতে পেলেন না। তিনি অনেক কথা বললেন, রবীন্দ্রনাথের নাম ভুল বললেন, তিনি বিদ্যাসাগরের কথা বললেন, নজরুল ইসলামকে ভুলে গেলেন, মাদার টেরেসাকে ভুলে গেলেন। এইটাই হচ্ছে গিয়ে মানে বিজেপির রাজনীতি। আমি কয়েকটা প্রশ্ন বলবো আপনাদেরকে, সেই প্রশ্নগুলো আপনারা শুনবেন, মানে সেই প্রশ্নগুলো দেখবেন। রাদার অমিত শাহের প্রেস কনফারেন্স থেকে কিছু অংশ তুলে দিচ্ছি, তারপরে আসছি তার ঢপবাজির পর্দাফাশ করতে। আসুন দেখে নিই অমিত শাহের যে প্রেস কনফারেন্স গতকাল তিনি করেছেন কলকাতায়, তার একটা অংশ বিশেষ। मेरा 2 प्रश्न है। एक करो। अच्छा, 2014 के बाद आप जब पार्टी और एडमिनिस्ट्रेशन में बहुत सारे संस्कार लाए, 75 साल के बाद कोई भी लीडर या फिर मंत्री हो उसको मार्गदर्शक के भूमिका में जाना पड़ता है। तो आपको क्या लगता है अभी हाईएस्ट लेवल पे जो भी है पार्टी या फिर एडमिनिस्ट्रेशन में, वो 75 साल हो गया, उसको अपने आप वानप्रस्थ में जाना चाहिए? चलिए मैं बुलाकर आपको बताऊंगा। तुम बंगाल की चिंता करो भैया, मेरी पार्टी की क्यों चिंता कर रहे हो? Amit ji, there is anxiety among the Motua communities regarding the papers and documents to be produced in the SIR process. And would you like to consider anything so that they can get rid of their anxiety?
मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। पिछले कई इलेक्शन में हम लोग देखे हैं कि योर ग्राउंड लेवल ऑर्गेनाइजेशन वाज फेल्ड टू डोमिनेट इन द डे ऑफ इलेक्शन विथ टीएमसी। सो इज योर ऑर्गेनाइजेशन इज रेडी फॉर नाउ इन 2020? आपने ध्यान से नहीं देखा है। मैंने इसीलिए पहले भाजपा की विकास यात्रा, भारतीय जनता पार्टी की विकास यात्रा बनाई। हम 3 सीट पर थे, 77 पर पहुंचे हैं और 77 से अब एज अ मुख्य विरोध पक्ष हमारा अधिकार है कि विफल सरकार को उखाड़कर हमें जनता शासन देगी। हम 77 सीट पर ऐसे नहीं पहुंच सकते, 18 सीटें ऐसे नहीं जीत सकते हैं। हमारा काम बूथ तक पहुंच चुका है, इसी के कारण हमें सफलता मिली है। संजीत बख्शी, दूरदर्शन। आप विकास की बात कर रहे थे। हम अलग अलग शहर में जब मेट्रो की बात करते हैं तो हम मेट्रो की सूचना घोषणा देखते हैं और बाद में 2-3 महीने बाद मेट्रो चढ़ते हैं। लेकिन कोलकाता में हम देखते हैं कि हम बचपन से मेट्रो का काम चलते रहते हैं और खास तौर से मैं जब ऑफिस जाता हूं देखता रहता हूं कि एक जगह है जहां पे मेट्रो का काम आधा अधूरा पिछले कई सालों से है और 2-3 बार हाईकोर्ट का इंटरवेंशन के बावजूद भी वो काम हो नहीं पा रहा है और इसीलिए कई सारे जो यात्री है काफी उसका दिक्कत हो रही है। तो ये जो यहाँ पे विकास का काम इस तरह से केंद्र और प्रदेश की खींचतानी में रुकावट देखते हैं, इसमें कैसे इसका इलाज किया जाता है? बैठ जाइए। देखिए, भारत सरकार पूरे देश में इंफ्रास्ट्रक्चर के डेवलपमेंट के लिए बहुत सारे काम कर रही है। अगर भारत सरकार का पक्षपाती कामकाज का तरीका होता तो वो तमिलनाडु को भी अप्लाई हो सकता था, तेलंगाना को भी अप्लाई हो सकता था और हर राज्य को अप्लाई हो सकता था। सभी जगह इंफ्रास्ट्रक्चर के काम अच्छे चल रहे हैं। सिर्फ बंगाल में तकलीफ क्यों आ रही है? क्योंकि मेट्रो हवा में नहीं चल सकता, भूमि चाहिए। भूमि पर जो एंक्रोचमेंट है वो खाली कराने का काम राज्य सरकार का है। यहां भारत सरकार जो भी योजना लाए इसका विरोध करना, ये मानसिकता से सरकार चल रही है, जो बंगाल का भी भला नहीं कर रही है, देश का भी भला कर रही नहीं। क्यों तमिलनाडु की मेट्रो में प्रॉब्लम नहीं हो रहा है? क्यों तेलंगाना की मेट्रो में प्रॉब्लम नहीं हो रहा है? यूपी में लखनऊ में मेट्रो तब लगी जब अखिलेश जी मुख्यमंत्री थे, वहां पर भी प्रॉब्लम नहीं हुआ। मेरा तो आपसे आग्रह है, इतने अभ्यासु पत्रकार हो, कुछ पत्रकारों का संघ बनाकर इसके डेप्थ में जाकर व्हाइट पेपर बाहर निकालो कि सारी योजनाएं क्यों अटक गई, तो आपको मूल कारण मालूम पड़ जाएगा। गृह मंत्री जी नमस्कार। पहला सवाल यह है कि कई ऐसी केंद्र की स्कीम्स आती हैं जिनको बंगाल में इम्प्लीमेंट नहीं किया जाता है। कहा जाता है कि केंद्र कोऑपरेट नहीं कर रहा है और ये भी कहा जा रहा है कि अगर भारतीय जनता पार्टी की सरकार आई बंगाल में तो जो तृणमूल कांग्रेस की कल्याणकारी स्कीम्स हैं उन्हें रोक दिया जाएगा। आप कैसे देखते हैं इसको? देखिए, मैं बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है, इससे स्पष्ट रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है देश भर में। आपने सबसे पहले ही घुसपैठियों की बात की है, जो सबसे बड़ा मुद्दा देश के लिए भी है और खासकर पश्चिम बंगाल जिस तरह से बांग्लादेश का अभी मौजूदा हालात है उसको देखते हुए। लेकिन जो सवाल आपने किया है उस पे प्रतिक्रिया ये मिलती है कि बीएसएफ तो केंद्र के अधीन है, आखिर ये विरोधाभास तुम कहां भाभी जी को याद करते थे? मैंने पहले ही जवाब दे दिया। बीएसएफ जब तक फेंसिंग नहीं होती है तब तक बीएसएफ सुरक्षा नहीं कर सकती है। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां आकर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से
मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। देश भर से जो घुसपैठिए पकड़े जा रहे हैं, इनके पास से बंगाल के डॉक्यूमेंट, फर्जी डॉक्यूमेंट पकड़े जाते हैं। उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है। इसलिए मैं कहता हूं कि तृणमूल कांग्रेस घुसपैठ नहीं रोक सकती। बंगाल की डेमोग्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक है। 20 के चुनाव से पहले बंगाल में मंदिर मस्जिद की राजनीति शुरू हुई है। आपको पता होगा मुर्शिदाबाद में बाबरी मस्जिद का। एक मिनट, मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। तो सवाल का एड्रेस गलत है, सवाल तो सही है। निर्माण से बंगाल और भारत में शांति का माहौल बिगड़ सकता है। देखिए, चुनाव के वक्त ये सब करने की परंपरा कितनी उचित है वो बंगाल की जनता को तय करना पड़ेगा, मगर मुद्दा यहां तक सीमित नहीं हुआ है। युवाओं की रोजगारी का है, महिलाओं की सुरक्षा का है, घुसपैठ का मुद्दा है, भ्रष्टाचार का मुद्दा है, इंडस्ट्रीज के पलायन का मुद्दा है, गिरते जा रहे इंफ्रास्ट्रक्चर के स्तर का मुद्दा है। ढेर सारे मुद्दे हुए, कहीं से बच नहीं सकते। किसी भी कारण से मंदिर बनाते ही इसका स्वागत करता हूं, मगर बहुत देरी कर दी है उन्होंने। দেখলেন আপনারা অমিত শাহের প্রেস কনফারেন্সের অংশবিশেষ। আমি কয়েকটা পয়েন্ট মোবাইলে নোট করে রেখেছি। বর্তমানে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে 75 বছর বয়সে মার্গদর্শকের পাঠিয়ে দেওয়া হয় বিজেপির নেতাদের, তো আপনারা কি ভাবছেন এই নিয়ে? তার উত্তরে বললেন আপনি বাংলা নিয়ে ভাবুন। 75 বছরে কেন মোদিজি মার্গদর্শক হচ্ছে না, এই প্রশ্নের জবাবে তিনি বলছেন আপনি বাংলা নিয়ে ভাবুন। সাংবাদিকরা কোনটা নিয়ে ভাববেন, কোনটা নিয়ে লিখবেন, কোনটা নিয়ে বলবেন, সেটা কি অমিত শাহেরা ঠিক করে দেবেন? সেটা হয়তো গদি মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বর্তমানের মতন একটা কাগজকেও তিনি একই কথা বলবেন যে আপনি বাংলা নিয়ে ভাবুন। তারপরে একটা প্রশ্ন আপনারা নিশ্চয়ই দেখেছেন একটু আগে, যে দেশে বিরাট ইনফ্রাস্ট্রাকচার করছে বিজেপি, অথচ বাংলায় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে না। মেট্রো প্রসঙ্গে বলেছেন দেশে নাকি বিরাট ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, বিহারেও ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। আর কি দেখলাম? একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। গুজরাটে মানে ব্রিজ ভেঙে পড়ছে, কোথাও রোপওয়ে ভেঙে পড়ছে, ইনফ্রাস্ট্রাকচার নাকি চলছে। এখানে নাকি সবকিছু ওনার কথায় কি তালাবাজি না তোলাবাজি বললেন, না তেলাবাজি কি একটা বললেন। তো যাই হোক, উনি বাংলা বলতে পারেন না, ভুল বলেছেন, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। কিন্তু একটা জিনিস ভাবুন, যে গুজরাটে কেন ব্রিজ ভেঙে পড়ে, বিহারে কেন একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে, কেন রোপওয়ে মানে শুরু হওয়ার আগেই ভেঙে পড়ে, এই প্রশ্নের উত্তর তিনি দিলেন না। তারপরে আর একটা প্রশ্ন বলছেন যে বিজেপি এলে বর্তমান রাজ্য সরকারের সব উন্নয়নমূলক প্রকল্প তারা চালু রাখবেন। এটা কিন্তু অমিত শাহ বললেন যে বিজেপি যদি পশ্চিমবাংলায় কখনো ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো চলছে, ধরুন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, পথশ্রী, আরো কি কি প্রকল্প আছে, 94টা না 95, সব নাকি চালু থাকবে। তার মানে অমিত শাহ প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে পশ্চিমবাংলায় উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে। তা না হলে তিনি বলতেন কোথায় পশ্চিমবাংলায় উন্নয়নমূলক প্রকল্প চলছে, সব তো চলছে বিহারে, গুজরাটে, উত্তরপ্রদেশে। তিনি বলতেন তো। উত্তরপ্রদেশে যে বুলডোজার প্রকল্প চলছে সেই নিয়েও তিনি বলতেন। তিনি বললেন না, তিনি বললেন কি যে প্রকল্পগুলো আছে সেগুলো তারা বজায় রাখবেন। তার মানে পশ্চিমবাংলায় যে উন্নয়নমূলক প্রকল্প চলছে তিনি স্বীকারই করে নিলেন। এবং পশ্চিমবাংলার মানুষ এত বোকা নয় যে তারা এমন একটা রিস্ক নেবে, যে এমন একটা সরকারকে তারা ডেকে আনবে না যে যারাই উন্নয়নমূলক প্রকল্পগুলো যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। লাডলি বায়না দেখলেন না, বন্ধ হয়ে গেল। মহারাষ্ট্রে দেখলেন না, মেয়েদেরকে আর্থিক সাহায্য করার প্রকল্প বন্ধ হয়ে গেল। বিহারে দেখলেন না, 10,000 টাকা করে দিয়েও আবার কেড়ে নেওয়া হলো। পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের মানুষকে এতই বোকা। যাকে আরেকটি কথা তিনি বলেছেন যে ঘুষপেটিয়া এসে থানার কাছে থাকছে।
বলছেন বাংলাদেশ থেকে ঘুষপেটিয়ারা এসে, তার কথায় হিন্দুরা কোনো ঘুষপেটিয়া না, তার কথায় শুধু মুসলমানেরাই ঘুষপেটিয়া, তারা নাকি থানার কাছে এসে থাকছে। আচ্ছা, থানার কাছে এসে থাকছে কিভাবে? ঘুষপেটিয়া আসবে তো বর্ডার পার হয়ে। বলছেন যে বর্ডারগুলো নাকি ফেন্সিং করতে দিচ্ছে না মমতা ব্যানার্জি, জমি দিচ্ছেন না বলে। অমিত শাহ একদম প্রকাশ করে, শ্বেতপত্র প্রকাশ করে বলুন তো কত কিলোমিটার জমি আপনারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে চেয়েছেন, কত কিলোমিটার পেয়েছেন, আর কতগুলো জায়গা পাননি, এগুলো আপনারা বলুন। এগুলো বললে মানুষের কাছে পরিষ্কার হবে। মাত্র কয়েক কিলোমিটার জায়গা বাকি আছে যেখানে জমি দেওয়া যাচ্ছে না। জমি সংকট পশ্চিমবাংলায় আছে, তাই জমি দেওয়া যাচ্ছে না। কিন্তু যেখানে জমি দেওয়া যাচ্ছে না সেখানে বিএসএফ এর নজরদারি আরো কেন বাড়ানো হচ্ছে না? যেখান থেকে জমি পাওয়া যাচ্ছে না তারপরে কেন বিএসএফ কে মোতায়েন করে রাখা হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে রাখা হচ্ছে না? ঘুষপেটিয়াদের ঢুকতে দিচ্ছে কারা? যদি ঘুষপেটিয়া আদৌ ঢুকেই থাকে তাহলে কারা কারা ঢুকতে দিচ্ছে? ত্রিপুরায় ঘুষপেটিয়া ঢুকছে না, আসামে ঢুকছে না, মেঘালয়ে ঢুকছে না। এইসব ঢপবাজি পশ্চিমবাংলায় চলবে না। আরেকটি প্রশ্নের উত্তরে তিনি বললেন যে ভোটের আগে মন্দির মসজিদ না করে চাকরি বাকরি ইত্যাদির ব্যবস্থা করা উচিত পশ্চিমবঙ্গ সরকারের। বলছেন পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রাক্তন, পশ্চিমবঙ্গ সরকারের মানে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন বিধায়ক মসজিদ করছেন আর মমতা ব্যানার্জি মন্দির করছেন। তো মন্দির করতে নাকি তার আপত্তি নেই, মসজিদে তিনি কি হবে তিনি বলেননি, কিন্তু বলছেন যে ভোটের আগে এগুলো করা উচিত না। রাম মন্দিরটা কবে হয়েছিল? রাম মন্দিরটা আপনারা কবে করেছিলেন? কিসের জন্য করেছিলেন? কেন বেনারসে হেরে গেলেন? মন্দির মসজিদ করে কেউ যেতে না। মন্দির মসজিদ করে হয়তো কিছু মানুষের কর্মসংস্থান হয়, সেই মন্দিরকে মসজিদকে ঘিরে পর্যটন বাড়ে, এগুলো হয়। কিন্তু মন্দির মসজিদ কেউ মানে শুধুমাত্র ভোট ব্যাংকের কথা ভেবে করছে যদি আপনি বলেন, তাহলে তো নিজেই সেই দোষে দুষ্ট। আপনারা মানুষকে কতটা বোকা ভাবেন, বাঙালিকে কতটা বোকা ভাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে দিচ্ছেন, এর আগে বঙ্কিম দা বলেছিলেন প্রধানমন্ত্রী। তো এইরকম ভাবে চলছে। সব উত্তর দিয়েছেন অভিষেক ব্যানার্জি। আমরা কি পর্দাফাশ করব? পর্দাফাশ তো করেছেন অভিষেক ব্যানার্জি। আমরা সেই জিনিস, সেই প্রেস কনফারেন্সও দেখাবো আপনাদের। অভিষেক ব্যানার্জি কিভাবে ধরে ধরে অমিত শাহের প্রত্যেকটি ঢপবাজিকে উজাগর করে দিয়েছেন দিনের আলোর সামনে। তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা অমিত শাহের ঢপবাজি দিনের আলোর মতন কিভাবে অভিষেক ব্যানার্জি প্রকাশ করে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে সেটাও দেখাবো। তার আগে দুটো ঘোষণা করে নিই। এক, তো আমরা যে সমীক্ষা দেখিয়েছি সেই সমীক্ষায় কিছু ভুল ত্রুটি রয়ে গেছে, সেইগুলো এবার আমরা রেকটিফাই করবো। কিরকম ভাবে? এক একটা জেলা ধরে, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, এই 4টে জেলার প্রত্যেকটা আসন ধরে ধরে কোন রাজনৈতিক দল কেন জিতবে আর কোন রাজনৈতিক দল কেন হারবে এটার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা আনতে চলেছি। আগামীকাল 1 জানুয়ারি আমাদের একবেলারই সম্প্রচার হবে, সন্ধ্যেবেলা সম্প্রচারটা হবে না, কিন্তু আমরা সকালে সম্প্রচারে কিন্তু এটা জানাবো আপনাদের। রাত্রে আসবেন অরূপ সেনগুপ্ত, তিনি তার অনুষ্ঠান করবেন। আমরা যেটা বলতে চাইছি যে অমিত শাহের যে এই ঢপবাজি, মানে একটার পর একটা মিথ্যে কথা বলে গেলেন, মিথ্যে আরোপ লাগিয়ে গেলেন বাঙালিদের ওপরে। তিনি একবারও পশ্চিমবাংলার বাইরে বাঙালিদেরকে কেন মারা হচ্ছে, কেন বাঙালি ছেলেমেয়েরা বাইরে চাকরি করতে গিয়ে মারা যাচ্ছে, জুয়েল রানার মতন একটা তরতাজা ছেলে কেন প্রাণ হারাচ্ছে উড়িষ্যায়, এ কথা একবারও তিনি বললেন না, একটা শব্দ উচ্চারণ করলেন না প্রেস কনফারেন্সে। গদি মিডিয়ার কারুর হিম্মত হলো না এটা নিয়ে একটা প্রশ্ন করার। একদম আগে থেকে তৈরি করা প্রশ্ন, মানে সেই প্রশ্নের জবাব দিয়ে গেলেন অমিত শাহ। কিন্তু অভিষেক ব্যানার্জি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর দিয়েছেন। আমরা দেখাবো অভিষেক ব্যানার্জি সেই প্রেস কনফারেন্সও, বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি কি বলেছেন, আসুন সেটা দেখে নিন।
যথারীতি অভিযোগ করেছেন যে বাংলা জমি দেয় না, অনুপ্রবেশ, বাংলা জমি দেয় না, বাংলা অনুপ্রবেশের সমস্যা সবচেয়ে বেশি। বিজেপি ক্ষমতায় এলে এটার সমস্যার সমাধান করবে এবং পাশাপাশি আজকে বলেছেন যে 2/3 আসনে ক্ষমতায় আসবে বিজেপি। আর কারো কোনো প্রশ্ন একবারেই বলে দিচ্ছি, ইংলিশে বলে দেবেন। আর কারো কোনো প্রশ্ন নেই? নাগরিকত্ব দেওয়া হবে। দেখুন, এ তো এই চিত্রনাট্য তো প্রায় আমরা 5 বছর ধরে দেখছি, আর একই ক্যাসেট প্রায় বাজিয়ে গেছেন। আমি জানি না উনি বেঙ্গলের পলিটিক্স কতটা ফলো করেন। উনি অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলো বলেছেন, আমি অমিত শাহকে অনুরোধ করব যে দয়া করে উনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজ, তার কথাটা মন দিয়ে শুনতে। 2 মাস আগে তাদেরই লোকসভা এমপি জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে। আমি বলছি না, 50 জনের বেশি বিজেপির এমএলএ যে রাজ্যসভার সাংসদকে পদ্মফুল চিহ্নে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় ঘুষপেটিয়ার পাকিস্তানি। আমার কথা না, যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে। 2 মাস আগে লোকসভার সাংসদ রানাঘাটে জগন্নাথ বাবু, সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না। সেই বর্ডার অমিত শাহ সিকিউর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী দিচ্ছে। যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক করে দেবো, কোনো কাঁটাতারের বেড়া আর থাকবে না। কে বলছে? জগন্নাথ মজুমদার। আমি বলছি না, তৃণমূল বলছে না, বলছে বিজেপির নির্বাচিত সাংসদ। বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে? বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কোন রকম কোনো ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকজ করা হয়নি, আর আমি যতদূর জানি জগন্নাথ বাবুকেও শোকজ করা হয়নি। তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক, তারপরে সব বলুক। আর যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া, আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিহার নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায়ী কার? দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার। জম্মু কাশ্মীরে 4 জন জঙ্গি ঢুকে 26 জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারল। জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে? ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ। বর্ডারের পাহারায় কে দায়িত্বে রয়েছে? বিএসএফ। তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে দিল্লিতে কেন হলো? জম্মু কাশ্মীরে পেহেলগামে কেন হলো? এর দায় কার? ভারতবর্ষে যবে থেকে স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতার পর সারা দেশে সবথেকে ব্যর্থতম এবং সবথেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। আপনি জিজ্ঞেস করুন, যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া, সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আটকাবে। আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে, 11 বছর ধরে আপনার সরকার কেন্দ্রে, 6 বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে আপনার রিজাইন করা উচিত। আপনি কাকে এসব বোকা বানাচ্ছেন? কাকে এসব বলে বোকা বানাচ্ছেন? আর মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায়, বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। দুর্নীতি বন্ধ করার কথা বলছে, আর সব থেকে বড় দুর্নীতিবাজ থেকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছে, যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতি। যারা বাংলাকে অপমানিত করেছে, উনি গুয়াহাটি থেকে বাংলায় এসেছে কালকে ফ্লাইটে। আসামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি 2 মাস আগে বলেছেন যদি কেউ বাংলায় কথা বলে তাকে ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, জেলে ঢোকাও। আপনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বাংলার ইতিহাস জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। এদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে। তাদেরকেই পাশে বসিয়ে অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে সোনার বাংলা তৈরি করবে। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। সুতরাং বিজেপি সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত নির্বাচনে এরা নির্বাচনের আগে পরিযায়ী পাখির মতো আসে। যখন বাংলার মানুষ 100 দিনের টাকা পায়নি, হা করে চিৎকার করেছে, তখন একদিন এসে মানুষকে রিলিফ দেয়নি। আজকে 2 মাস পর নির্বাচন, তাই হঠাৎ করে বাংলার কথা মনে পড়েছে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখির মতো। আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর এর নাম করে, আজকেও একজন রামনগরে মারা গেছে, গতকালও একজন রানীবাঁধে মারা গেছে। রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ। কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? যারা মারা গেছে তারা ঘুষপেটিয়া, যাদের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে না এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল, কজন বাংলাদেশি ছিল? আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গার বাংলাদেশি নিয়ে কিছু বলছে না। এতদিন এসে খালি বলতো রোহিঙ্গার বাংলাদেশ। বাংলাকে অপমান করার যে চক্রান্ত, ষড়যন্ত্র, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, বাংলাকে অপমানিত করা, বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষগুলোকে ধরে ধরে তাদের উপর অত্যাচার করা। 2 দিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরে 2 জন যুবক আমার সাথে দেখা করতে এসেছে। একজনের নাম অসিত সরকার, একজনের নাম গৌতম বর্মন। একজনের বাড়ি তপনে আর একজনের বাড়ি কুমারগঞ্জে। সে ছেলেটা এসে আমাকে বলছে, দাদা আমি বিজেপির বুথ সভাপতি। আপনারা শুনুন, এটা ইন্টারেস্টিং। বলছে আমি বিজেপির বুথের সভাপতি। আমাদের লোকসভা সাংসদের নাম সুকান্ত মজুমদার। আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় 20 বছর। আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো। আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত দার সাথে গিয়ে কথা বলবো। আমার বউ গিয়ে হাউমাউ করে কেঁদেছে, একটা ফোন করেনি পর্যন্ত। মহারাষ্ট্রের সরকার বিজেপি, আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। বলছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি। বিনা কারণে, কোন রকম কোনো কারণ ছাড়া আমাদেরকে 7 মাস জোর জবরদস্তি জেল খাটিয়েছে। এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে, 1000-এর উপর কেস রয়েছে। আর সব বিজেপি শাসিত রাজ্য, হয় উড়িষ্যা, নয় মধ্যপ্রদেশ, নয় ছত্তিশগড়, নয় রাজস্থান, নয় দিল্লি, নয় মহারাষ্ট্র। অমিত শাহ জবাব দেবে? আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন না কেন? মিডিয়া হাউসের চাপ আছে আমি জানি, কিন্তু প্রশ্ন করতে তো অসুবিধা নেই, প্রশ্ন করুন। যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল, প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ছিলেন না, পঞ্চানন বর্মাকে বলছেন পঞ্চানন বর্মন। আপনারা কি বাংলা নিয়ে কাজ করবেন? আপনার বিধায়ক সাংসদরা বলছে মতুয়ার নাম বাদ গেলে যাক। আপনার লোকসভার সাংসদরা বলছে যে আমরা বর্ডার রাখবো না, আর আপনি সেই বর্ডার সিকিউর করতে চান। আপনি হোয়াইট পেপার রিলিজ করুন, কেউ তো বারণ করেনি। এরা ক্ষমতায় আসার পর নোটিফিকেশন ইস্যু করে যে বর্ডারে 2 কিলোমিটার 5 কিলোমিটার এদের ক্ষমতা ছিল সেটা বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করেছে, কোথাও 80 কিলোমিটার করেছে। তারপরেও জঙ্গি হামলা হবে কেন? আর যার ব্যর্থতার কারণে জঙ্গি হামলা হচ্ছে সেই আইবি চিফ বা আইবি ডাইরেক্টর তপন ডেকাকে আপনি 1 বছরের এক্সটেনশন দেবেন কেন? তার মানে এই যে ঘটনাগুলো ঘটেছে, আপনাদের কি কোনো কম্পালশন রয়েছে? কিছু তথ্য লুকানোর চেষ্টা করছেন যে কারণে, যাদের ব্যর্থতার কারণে মানুষ মারা যাচ্ছে তাদেরকে এক্সটেনশন দিচ্ছে? আমার প্রশ্ন খালি এটুকু। আর বাকিটা আমি অনুরোধ করব, বাংলায় এসছেন, বাংলার শীত উপভোগ করুন, বাংলার রসগোল্লা খান। এমনি বাংলার মানুষ লাড্ডু দেবে 3 মাস পরে। বাংলার আলু পোস্ত ভাত খান। দিল্লির থেকে বাংলার খাওয়া ভালো, AQI ভালো। দিল্লিতে 500-র উপরে, তুলনামূলকভাবে আমাদের পরিবেশ অনেক ভালো। আপনি নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে বাংলায় নিন, প্রাণায়াম করুন। আর খালি নির্বাচনের আগে নয়, প্রতি মাসে বাংলায় আসুন, বাংলার মানুষের কথা শুনুন, পারলে বাংলার মানুষের পাশে দাঁড়ান। অনেক ধন্যবাদ।
এরপরে আমাদের আর কিছু বলার থাকে না। অভিষেক ব্যানার্জি প্রত্যেকটা কথার উত্তর দিয়েছেন, আর কোনো কথা বলার থাকে না। বাঙালি বুদ্ধিমান, বাঙালি শিক্ষিত জাতি, বাঙালি সংস্কৃতি মনস্ক জাতি, তারা ঠিক বুঝতে পারছেন যে এই যে পরিযায়ী নেতারা আসেন, এসে মাঝে মাঝে হাওয়া গরম করেন, 1/3 জায়গায় 2/3 আসন নিয়ে তারা ভোটে জেতার কথা বলেন, তারপরে ওই 77-78 আটকে যান, সেটাও কমতে 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 এখন 65-তে গিয়ে দাঁড়িয়েছে। কি হবে পশ্চিমবাংলায় বিজেপির অবস্থা, সে তো আমরা দেখিয়েছি আপনাদেরকে। পূর্ণাঙ্গ সমীক্ষা, মানে একদম চূড়ান্ত সমীক্ষা আমরা হয়তো মার্চের শেষের দিকে আনবো, মানে ভোটের জাস্ট আগে আগে, তখন আপনারা বুঝতে পারবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপিকে 52-র বেশি আসন আমরা দিতে পারলাম না, আমরা করবোটা কি? কিন্তু আমাদের এই সমীক্ষায় কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে, সেগুলো রেকটিফাই করবো এবার। আপনাদেরকে আগেই বললাম যে কয়েকটা জেলা ধরে ধরে আমরা আলোচনা করব, সেখানেই সব রেকটিফাই হয়ে যাবে। এবং আপনাদেরকে বলে রাখি, আমরা সমীক্ষা করতে গিয়ে কোনো রাজনৈতিক নেতাদের সাথে কথা বলি না, এবার কিন্তু বলেছি। এবার প্রতিটি দলের রাজনৈতিক লোকেদের সাথে, রাজনৈতিক সমর্থক, কর্মী, নেতাদের সাথে কথা বলেছি। কথা বলে আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেইটা কিন্তু প্রমাণ পেয়েছি। কেন বিজেপির নেতারা বলছেন তারা এই কেন্দ্রে হারবেন, তারা এই কেন্দ্রে জিতবেন, কেন তৃণমূলের নেতারা বলছেন তারা এই কেন্দ্রে হারবেন, এই কেন্দ্রে জিতবেন, নেতাদের কথাই আপনাদেরকে বলবো আমরা একটার পর একটা জেলা ধরে ধরে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না। আজ 31 ডিসেম্বর, সবাই ছুটির মেজাজে আছেন, খুব আনন্দ করুন বছরের শেষ দিনটা। আগামী বছর আপনাদের সকলের ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে শেষ করছি আজকের থার্ড আই। নমস্কার।